মুভিটা শুরু করার আগেই আপনাদের বলে রাখি, দুর্বল হৃদয়ের ব্যক্তিরা দয়া করে এই ভিডিওটা থেকে দূরে থাকবেন, কারণ এই যে মুভিটি আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি এটা হলো বিশ্বের সেরা হরর মুভির মধ্যে একটি। এটাতে হৃদয় কাঁপানোর মতো অনেকগুলো সিন আছে যেটাতে আপনাদের কোনো প্রবলেম হতে পারে। এটা তো মুভিটার এক্সপ্লেন ভিডিও, কিন্তু ফুল মুভিটা যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই মুভিটি কতটা ভয়ানক। তাই আপনারা তো বুঝতেই পারছেন মুভিটা কেমন হতে চলেছে। চলুন তাহলে বেশি কথা না বলে সরাসরি মুভিতে যাই। গল্পের শুরুতেই উত্তর ইরাকের ভাদ্রা নামের এক শহর দেখানো হয়। এই শহরেরই এক জায়গায় একটা খননের কাজ করা হচ্ছে। সেখানে কাজ করা মেরিন নামের এই বয়স্ক লোকটি খনন করার সময় হঠাৎই একটা পাথরের তৈরি অদ্ভুত মূর্তির মুখ খুঁজে পায়। এটা ছিল একটা শয়তানের মুখ। উত্তর ইরাকের সমস্ত মানুষ বিশ্বাস করে এই শয়তান নাকি দুর্ভিক্ষ, পঙ্গপাল এবং নানা রকম রোগ নিয়ে আসে। তাই এই মূর্তিটা দেখে তো সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। সবার মতো মেরিনও খুব চিন্তিত হয়ে পড়ে। মেরিন চিন্তা করতে করতে একটু ফাঁকা জায়গায় গিয়ে দেখে একটা ডানাওয়ালা ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়ে আছে, আর এই মূর্তিটাই ছিল সেই শয়তানের মূর্তি। মূর্তিটা দেখে মেরিন বুঝতে পারে নিশ্চয়ই অশুভ কিছু একটা ঘটতে চলেছে। তারপর সিন কাট হয়ে জর্জ টাউন নামের একটা শহরকে দেখানো হয়। আমরা এখানে ক্রিস মেকনিল নামের একটি অভিনেত্রীকে দেখি। তাদের একটা সিনেমার শুটিং চলছিল, আর সেই সিনেমার পরিচালক বার্গ হলো তার খুব কাছের একজন বন্ধু। ক্রিসের একটা মেয়ে আছে যার নাম রেগান। তারপর আমাদের একটা চার্চ দেখানো হয়। এই চার্চেরই একজন ফাদার কাররাজকে দেখানো হয়। ফাদার কাররাজ ছিলেন একজন মনোবিদ বিশেষজ্ঞ। কাররাজের মা ছিল ভীষণই অসুস্থ, তাই তিনি তার মায়ের সাথে দেখা করতে যান। অন্যদিকে আমরা দেখি মাঝরাতে ক্রিসের ফোনে একটা ফোন এলে তার ঘুম ভেঙে যায়। ক্রিস ঘুম থেকে উঠে দেখে তার পাশে রেগান শুয়ে আছে। রেগান তাকে বলে, মা, আমার ঘরের বিছানাটা না একটু বারবারই যেন নড়ছে। আমার খুব ভয় লাগছিল, আমার একটুকু ঘুম আসছে না, তাই আমি তোমার কাছে এসে শুয়েছি। সেই সময় ক্রিস হঠাৎ করেই ওপরতলা থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। কয়েকদিন ধরেই এই শব্দটা ক্রিস প্রায়ই শুনছে, কিন্তু শব্দটা শুনে সে ওপরে গেলে সে কিছুই দেখতে পায় না। পরের দিন সকালে ক্রিস রেগানকে নিয়ে ডক্টরের কাছে যায় চেক আপ করাতে। ডক্টরের কাছে যাওয়ার পর রেগান প্রথমে শান্তই ছিল, কিন্তু হঠাৎ করেই সে কেমন অদ্ভুত আচরণ করতে শুরু করে। তার এইরকম হঠাৎই অদ্ভুত আচরণ করা দেখে তো ডক্টররা সবাই অবাক হয়ে যায়। তারপর ডক্টর ক্রিসকে জানায় রেগানের হয়তো মানসিক কোনো সমস্যা রয়েছে, তাই হয়তো এরকম আচরণ করছে। এইভাবেই তার অদ্ভুত আচরণ দিন দিন যেন বেড়েই চলছিল। অন্যদিকে চার্চের একজন ফাদার চার্চের ভেতরে ঢুকে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তিনি দেখেন প্রভু যিশুর মায়ের মূর্তিটার গোপনাঙ্গগুলোতে কেউ বাজেভাবে আঘাত করেছে, আর চারিদিকে রক্ত লেগে আছে। ফাদার তো এগুলো দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তিনি বুঝতে পারছিলেন এটা কোনো মানুষের কাজ নয়, এটা নিশ্চয়ই কোনো একটা ভয়ঙ্কর শয়তানের কাজ, যে এই মূর্তিটা অপবিত্র করে দিয়েছে। পরের দিন ফাদার কাররাজ জানতে পারেন তার এক রিলেটিভ তার মাকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। কাররাজ তার মায়ের সাথে দেখা করতে এলে তার মা তাকে কাঁদতে কাঁদতে বলে, তোরা আমাকে সবাই মিলে একা করে দিলি, আমাকে এইরকম একটা পরিবেশে রেখে তুই খুব খারাপ করলি, এর ফল তোকে ভুগতেই হবে। এর কিছুদিন পর কাররাজের কাছে খবর আসে তার মা মারা গেছে। অন্যদিকে ক্রিস আজকে তার বাড়িতে একটা পার্টির আয়োজন করেছে, সেখানে ক্রিসের অনেক বন্ধুরা এবং কাররাজও এসেছে। তাদের পার্টি চলাকালীন রেগান সেখানে এসে পার্টিতে থাকা একটা লোককে অদ্ভুত স্বরে বলে ওঠে, আমার কথাটা মন দিয়ে শোনো, তুমি খুব শীঘ্রই মারা যাবে। এই কথাটা বলার পর সে সবার সামনেই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই টয়লেট করে ফেলে। এটা দেখার পর ক্রিস তো প্রচন্ড লজ্জায় পড়ে যায়, এবং সেখানে থাকা সমস্ত মানুষ বুঝতে পারে রেগানের মধ্যে নিশ্চয়ই অদ্ভুত কিছু একটা হচ্ছে। ক্রিস তাকে তাড়াহুড়ো করে সেখান থেকে নিয়ে এসে ভালো করে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেয়। রেগানকে ঘুম পাড়িয়ে ক্রিস যখন তার রুম থেকে নিচে আসছিল তখনই সে শুনতে পায় রেগান খুব জোরে চিৎকার করছে। চিৎকার শুনে ক্রিস ছুটে তার রুমে গিয়ে দেখে তার বিছানাটা অদ্ভুতভাবে জোরে জোরে কাঁপছে। এই অদ্ভুত দৃশ্য দেখে তো তারা দুজনেই ভীষণই ভয় পেয়ে যায়। পরের দিন রেগানকে নিয়ে ডক্টরের কাছে গেলে ডক্টরকে ক্রিস সবকিছু খুলে বলে। ডক্টর ক্রিসের কথা শুনে রেগানের ফুল বডি চেক আপ করায়, কিন্তু তারা রেগানের শরীরে কোনো রকম সমস্যা খুঁজে পায় না। সেখান থেকে রেগানকে নিয়ে
বাড়িতে যাওয়ার পর ক্রিস আবারও দেখে কোনো একটা অদ্ভুত শক্তি রেগানকে বারবার উঠিয়ে আবার বিছানায় ফেলে দিচ্ছে, তাকে শারীরিকভাবে অনেক কষ্ট দিচ্ছে। তার গালে 3টে আঙুলের দাগ দেখা যায়। এই রকম ঘটনা দেখার পরই ক্রিস তাড়াহুড়ো করে ডক্টরকে তাদের বাড়িতে ডেকে আনে। ঠিক সেই সময়ই হঠাৎ রেগানের গলার আওয়াজ কেমন বদলে যায়। সে এক পুরুষের কণ্ঠে তাদেরকে বলে, এই শরীরটা আমার, আমিই এই শরীরের মালিক, তোরা আমাকে কোথাওই তাড়াতে পারবি না। ডক্টররা সবাই মিলে রেগানকে ধরে আটকাতেই পারছিল না। তারপর কোনো রকম ভাবে তারা সবাই মিলে চেষ্টা করে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর ক্রিসের কাছে একটা ফোন আসে। সে জানতে পারে তার পরিচালক বন্ধু সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। তার একমাত্র বন্ধুর মৃত্যু এবং তার মেয়ের এরকম অবস্থা দেখে সে খুবই ভেঙে পড়ে। আর সেই সময়ই হঠাৎ সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সে দেখে রেগান উল্টো করে সিঁড়ি দিয়ে নামছে আর তার মুখ থেকে অনবরত রক্ত বেরোচ্ছে। এইরকম একটা পৈশাচিক দৃশ্য দেখার পর ক্রিস তাদের বাড়িতে একটা সাইকিয়াট্রিস্ট ডাকে। তিনি রেগানের ভেতরে থাকা শয়তানকে জিজ্ঞাসা করে, তুই রেগানের ভেতরে কেন প্রবেশ করেছিস, কেন এভাবে রেগানকে কষ্ট দিচ্ছিস? এই কথাটা শোনার পর রেগান এক ভয়ঙ্কর রূপ নেয় এবং সে সেই সাইকিয়াট্রিস্টের গোপন জায়গায় মেরে দেয়। দিন দিন যেহেতু রেগানের অদ্ভুত আচরণ বেড়েই চলছিল, কোনো ডক্টরই যেহেতু কোনো কিছুই করতে পারছিল না, তাই ক্রিস অনেকগুলো ডক্টরকে সাথে নিয়ে তাদের পরামর্শ নেন। সমস্ত ডক্টররা আলোচনা করে বলেন, ফুল বডি চেক আপ করার পরও তো কোনো কিছুই সমস্যা ধরা পড়লো না, হতে পারে রেগানের শরীরে হয়তো কোনো শয়তান ভর করেছে, তাই তুমি একবার রেগানের এক্সারসিজম করিয়ে দেখতে পারো। সেখান থেকে ক্রিস বাড়িতে এলে বাড়িতে ঢুকতেই রেগানের খুব জোরে চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে সে রেগানের রুমে গিয়ে দেখে সে কিছু একটা দিয়ে বারবার তার গোপনাঙ্গে আঘাত করে চলেছে। এটা দেখার পর ক্রিস রেগানের হাত থেকে সেটা নেওয়ার চেষ্টা করলে সে ভয়ঙ্কর রূপ ধারণ করে। রেগান তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার উপর একটা বড় আলমারি ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রিস কোনো রকম ভাবে সেটার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তারপর ক্রিস বাধ্য হয়ে ফাদার কাররাজের সাথে দেখা করে বলে যাতে তার মেয়ের ওপর এক্সারসিজম করে। কাররাজ প্রথমে রাজি না হলেও পরে সে রেগানের সাথে দেখা করার জন্য ক্রিসের বাড়িতে আসে। তখন আমরা রেগানকে দেখি তার চেহারা পুরোই পাল্টে গেছে। তার মধ্যে হিংস্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে তাকে বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে। কাররাজ যখন রেগানকে দেখার জন্য রেগানের কাছে যায় তখন সে কাররাজের উপর সবুজ বমি করে দেয়। পরের দিন কাররাজ রেগানের সাথে কি হয়েছে সেটা জানার জন্য তার সাথে কথা বলতে যায়। রেগানের কথাগুলো সে রেকর্ড করে, কিন্তু রেগান কি বলছে সেটা সে বুঝতেই পারছিল না। তারপর কাররাজ যখন রেকর্ডিংটা রিভার্স করে শোনে তখন সে বুঝতে পারে রেগান ইংলিশেই কথা বলছিল, তবে উল্টো দিক দিয়ে কথা বলছিল। এই সমস্ত ঘটনার পর কাররাজ বুঝতে পারে যে রেগানের শরীরে নিশ্চয়ই এক ভয়ঙ্কর পিশাচ বাস করছে। ক্রিস আর কাররাজ দেখে রেগানের পেটের ভেতর থেকে হেল্প মি বলে লেখা উঠে আসছে। এটা দেখে কাররাজ বুঝতে পারে রেগানের আত্মা হয়তো ভেতর থেকে সাহায্য চাইছে। এটা দেখার পর কাররাজ ভাবে এটা আমার একার পক্ষে সম্ভব নয়, এটার জন্য একটা অভিজ্ঞ ফাদারের দরকার। তাই সে এইসব বিষয়ে অভিজ্ঞ ফাদার মেরিনকে বেছে নেয়। মেরিন হলো সেই ব্যক্তি যে মুভির প্রথমেই খননের কাজ করার সময় সেই শয়তানের মূর্তিটা পেয়েছিল। কাররাজ মেরিনকে ক্রিসের বাড়িতে নিয়ে আসে এবং তারা দুজনে এক্সারসিজম করার জন্য রেডি হয়। তারা দুজনে রেগানের ঘরে ঢোকার পর মেরিন রেগানের ওপর পবিত্র জল ছিটিয়ে দেয়। তারপর তারা দুজনে মিলে বাইবেল পড়তে শুরু করে। তাদের বাইবেল পড়ার সময় রেগানের বিছানাটা হঠাৎই ভাসতে শুরু করে। রেগান সবুজ রঙের বমি করতে থাকে এবং রেগানের ভেতরে থাকা শয়তানটা জোরে জোরে হাসতে শুরু করে। ঘরের চারদিক লন্ডভন্ড হয়ে যায়। সে এক ভয়ঙ্কর দৃশ্য। তারপর দুজন ফাদার মিলে তাকে শান্ত করে তার হাত পা বেঁধে দেয়। ঠিক তারপরেই সেই দুজন ফাদার দেখে রেগান তার হাতের বাঁধন খুলে চিৎকার করছে আর তার পেছনেই সেই শয়তানের মূর্তিটার ছায়া দেখতে পায়, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। রেগান কাররাজকে তার মায়ের গলা করে বারবার দুর্বল করতে থাকে। ফাদার মেরিন তখন কাররাজকে সেই রুম থেকে বেরিয়ে যেতে বলে, কারণ তিনি বুঝতে পারছিলেন রেগানের শরীরে থাকা শয়তানটা কাররাজকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে, আর এই দুর্বল মানসিকতা নিয়ে এক্সারসিজম করা যায় না। তাই কাররাজ সেই রুম থেকে বেরিয়ে গেলে ফাদার মেরিন একাই এক্সারসিজম করতে শুরু করে। কিছুক্ষণ পর রুমের ভেতরে কোনো আওয়াজ না পেয়ে কাররাজ রুমের ভেতরে এসে দেখে মেরিন হার্ট অ্যাটাক করে মারা গেছে। তিনি কি এমন ভয়ঙ্কর জিনিস দেখলেন যার জন্য তিনি মারা গেলেন? এটা দেখার পর কাররাজ তো প্রচন্ড রেগে যায় এবং রেগে গিয়ে রেগানের কাছে গিয়ে বলে, তোর যদি এতই ক্ষমতা তাহলে তুই আমার মধ্যে চলে আয়, দেখবো তুই কত বড় শয়তান। তখন দেখি রেগান কাররাজের গলায় থাকা সেই পবিত্র লকেটটি খুলে নেয় এবং রেগানের শরীর
শরীর থেকে সেই শয়তানটা বেরিয়ে সত্যি সত্যিই কালরাজের শরীরে প্রবেশ করে। তখন কালরাজ বুঝতে পারে এখন যদি সে কিছু না করে তাহলে শয়তানটা তার মধ্যে ঢুকে গিয়ে আরো বড় কোনো হয়তো ক্ষতি করে দিতে পারে। তাই সে নিজেকে নিয়ন্ত্রণে আনার জন্য সেই রুমের জানালা দিয়ে নিচের দিকে লাফ দেয় যাতে সেই শয়তানটা তার শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু এতটা ওপর থেকে লাফ দেওয়ার কারণে তার মাথা ফেটে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় সে সেখানেই মারা যায়। আর সে মারা যাওয়ার সাথে সাথে সেই শয়তানটারও শেষ হয়ে যায়। তারপর আমরা রেগানকে দেখি। এই ঘটনার পর রেগানের শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিছু সময় পর সে আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এতদিন তার সাথে কি হয়েছে তার কিছুই মনে নেই। রেগান সুস্থ হয়ে গেলে ক্রিস রেগানকে নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে যায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই হরর মুভিটাকে আপনারা একটা অভিশপ্ত হরর মুভিও বলতে পারেন, কারণ এই মুভিটা শুটিং করার সময় নাকি অনেকগুলো বাধা এসেছিল। আর এই মুভিটার মধ্যে যেসব ব্যক্তিদের মারা যাওয়ার সিন দেখানো হয়েছে তারা নাকি বাস্তবেও এই শুটিংটা শেষ হওয়ার পর অস্বাভাবিকভাবে মারা গেছে। আপনারা যদি ফুল মুভিটা না দেখে থাকেন তাহলে আপনারা একবার দেখে আসতে পারেন। প্রচন্ড ভয়ানক একটা মুভি। নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন তোমরা শুনতে চাও সেটা কমেন্ট করে জানিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।